আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না, রাষ্ট্রদূত। আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন স্পিকার। জুলাই আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে, স্বাস্থ্যমন্ত্রী। সন্ত্রাস দমনে বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান বাংলাদেশের। পরিবর্তনের রাজনীতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিলনের। জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয় দায়িত্ব, সাজিশ। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস। ১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, যারা দেখতে পারবেন। যে কোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেবে ইরান, আরাগচি। আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত এক বছর ব্যাপী নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্য ও গবেষণাধর্মী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণী যেন হিংস্রতার শিকার না হয় সে ব্যাপারে সরকার সচেষ্ট। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিস্তা প্রকল্পে চীন কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, অন্য কোনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল। এ সফরে দুদেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন তিনি। ইরানের সদ্যপ্রাত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকাল ৭:৩০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হন। সফরকালে তিনি জানাজা ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। স্পিকারের এ সফরকে বাংলাদেশ ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবেও দেখা হচ্ছে। জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। এ সফরের মাধ্যমে ইরানের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা ও সংহতি প্রকাশ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জুলাই আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে, তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, থানা, উপজেলা, জেলা পর্যায়ে ডেঙ্গুর NS1 পরীক্ষার কিট পাঠানো হয়েছে। এছাড়া ঢাকা ও বড় শহরগুলোতে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে সেগুলো চালু করা হবে। সন্ত্রাসবাদের পরিবর্তিত ও ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI, এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, ভার্চুয়াল অ্যাসেট সহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা করছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। নিউ ইয়র্ক সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক সন্ত্রাস বিরোধী কৌশল নিয়ে আয়োজিত বিতর্কে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন
বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, আমরা শুধু জাতীয় সংসদে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হইনি, বরং জনগণের সুখ দুঃখে সর্বাবস্থায় মানুষের পাশে থাকা এবং তাদের সার্বিক সহযোগিতা করা আমাদের কাজ। আমরা জনগণের কাছে কৃত অঙ্গীকার যথাযথভাবে পালন করার চেষ্টা করব। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সরকারি গেজেট দ্রুত হালনাগাদের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য ও ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। এখনো যেসব শহীদদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়নি সেগুলো যাচাই বাছাই করে দ্রুত গেজেটভুক্ত করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সার্জিস আলম এসব কথা বলেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তথ্য অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে কমপক্ষে 1400 জন নিহত হয়েছেন। 2026 সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় এ পরীক্ষা শুরু হয়। এবার দেশের সাধারণ সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির লিখিত পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার আওতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এইচএসসি পরীক্ষায় সারা দেশের 2697টি কেন্দ্রে 9439টি প্রতিষ্ঠানের মোট 12,70,583 শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গতবারের তুলনায় যা 22,766 জন বেশি। দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না। এর আগে 2017 সালে 50% চাকরিকাল গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়নপূর্বক জ্যেষ্ঠতা প্রদান, প্রধান শিক্ষক হিসেবে স্কেল প্রাপ্তি এবং নানাবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধা প্রদানের দাবিতে হাইকোর্ট রিট দায়ের করা হয়। সেই রিটে হাইকোর্টে রুল দেন। পরে রুটের শুনানি শেষে 2019 সালের 11 মার্চ হাইকোর্ট রুল আংশিক মঞ্জুর করেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যা 6টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী আগামী 12 আগস্ট আকাশে পূর্ণ সূর্যগ্রহণের দেখা মিলবে। এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে অবস্থান নেবে। এর ফলে পৃথিবীর কিছু অঞ্চল থেকে সূর্যকে দেখা যাবে না। সূর্য সম্পূর্ণ আড়াল হয়ে যাবে। সেখানে দিনের বেলাতেও রাতের অন্ধকার নেমে আসবে। এবারের সূর্যগ্রহণের পূর্ণ ছায়াপথ প্রায় 8,300 কিলোমিটার দীর্ঘ হবে। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের উপর দিয়ে অতিক্রম করবে। ফলে এসব এলাকায় 20 সেকেন্ড থেকে 2 মিনিটের বেশি সময় পর্যন্ত সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যে কোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তাবলী অত্যন্ত স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা সে নির্দেশ না মানে তাহলে ইরান তাদের উপযুক্ত জবাব দেবে। ইরানের শীর্ষ কূটনৈতিক জোর দিয়ে বলেন, আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত 59 জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। বুধবার মন্ত্রিসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি বলেন,
চলতি বছর বন্যায় 59 জনের মৃত্যুতে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করছে। কয়েকদিনের রেকর্ড ভাঙা মুষলধারে বৃষ্টির কারণে গত সোমবার আইভরি কোস্ট ও পার্শ্ববর্তী দেশ ঘানার রাজধানীতে আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা দেয়, যাতে মাত্র একদিনেই 24 জন নিহত এবং বহু মানুষ নিখোঁজ হন। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। এ খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস এপি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।